নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মান্তুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একটি উদাহরণ দিয়ে আজকের পর্ব শুরু করছি। ভাবুন আপনার হাতে জলের একটি ছোট বোতল আছে, যার ওজন মাত্র 200 গ্রাম। যদি আপনাকে বলা হয় এই বোতলটা হাতে ধরে দাঁড়িয়ে থাকুন, তাহলে আপনি নিশ্চয়ই সহজেই 1-2 মিনিট দাঁড়িয়ে থাকতে পারবেন। কিন্তু যদি আপনাকে বলা হয় এই এই একই বোতলটা আধ ঘন্টা ধরে রাখুন, তখন ধীরে ধীরে আপনার হাত ব্যথা করবে। আর যদি কয়েক ঘন্টা ধরে রাখতে হয়, তাহলে এই 200 গ্রাম জলের বোতলটাই আপনার কাছে যেন 2 কেজির মনে হবে। আর যদি সারাদিন ধরে রাখতে বলা হয়, তাহলে এই ছোট বোতলটাই আপনার কাছে 200 কেজির মতন ভারী হয়ে যাবে। মজার বিষয় কি জানেন? বোতলের ওজন কিন্তু একটুও বাড়েনি, ওজন একই আছে, 200 গ্রাম। শুধু সময় বাড়ার কারণে সেই ওজনটাই অসহ্য হয়ে উঠেছে। ঠিক একই জিনিস ঘটে ঋণের ক্ষেত্রে। যখন আমরা প্রথম ঋণ নিই, তখন সেটা খুব ছোট এবং সহজ মনে হয়। মনে হয়, আরে এটা তো খুব সামান্য টাকা, সহজেই শোধ করে দেব। কিন্তু সময় যত যেতে থাকে, সুদের চাপ বাড়তে থাকে, চিন্তা বাড়তে থাকে, আর সেই ছোট ঋণটাই ধীরে ধীরে জীবনের ওপর বড় বোঝা হয়ে দাঁড়ায়। এমন একটা সময় আসে যখন মানুষ নিজের স্বপ্নের জন্য নয়, নিজের পরিবারের জন্যও নয়, শুধু ঋণ শোধ করার জন্যই কাজ করতে থাকে। এটি ধীরে ধীরে মানুষের জীবনে একটি বড় অভিশাপে পরিণত হয়। আজকের সময় বাস্তবতা হলো, প্রায় 10 জনের মধ্যে 7 জন মানুষ কোনো না কোনো ভাবে ঋণের সমস্যায় জর্জরিত। কেউ ব্যাংকের ঋণে ডুবে আছে, কেউ আবার ব্যক্তিগত ধার বা ক্রেডিট কার্ডের বোঝা টানছে। তাই আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি আপনাদেরকে বলবো কেন মানুষের জীবনে ঋণ বাড়তে থাকে, কোন কোন কারণে একজন মানুষ ঋণের ফাঁদে আটকে যায়, এবং এমন কি কি ভুল আছে যার কারণে অনেক চেষ্টা করেও মানুষ ঋণ শোধ করতে পারে না। তাই এই ভিডিওটি একদম মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। এবার আসি মূল প্রশ্নে, মানুষের ওপর ঋণ চাপে কেন? কিন্তু তার আগে বুঝতে হবে ঋণ আসলে কত ধরনের হয়। সাধারণভাবে ঋণকে দুভাগে ভাগ করা হয়। একটি হলো ভালো ঋণ, আর অন্যটি হলো খারাপ ঋণ। ভালো ঋণ বলতে সেই ঋণকে বোঝায় যা আপনি কোনো উৎপাদনশীল কাজের জন্য নেন। যেমন কোনো জমি, বাড়ি বা রিয়েল এস্টেট কেনার জন্য ঋণ নেওয়া, নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য ঋণ নেওয়া, অথবা নিজের পড়াশোনার জন্য শিক্ষার ঋণ নেওয়া। শিক্ষার জন্য নেওয়া ঋণ আসলে আপনার জ্ঞান এবং দক্ষতা বাড়ায়, আর সেই জ্ঞানই ভবিষ্যতে আপনাকে আরো বেশি উপার্জনের সুযোগ দেয়। ফলে আপনি সহজেই সেই ঋণ শোধ করতে পারেন এবং জীবনে আরো বড় সাফল্য অর্জন করতে পারেন। একইভাবে নিজের বাড়ি তৈরি করার জন্য নেওয়া ঋণ, অথবা কোনো ব্যবসা দাঁড় করানোর জন্য নেওয়া ঋণও ভালো ঋণের মধ্যে পড়ে। কারণ আপনি যে সম্পত্তি তৈরি করছেন অথবা যে ব্যবসা দাঁড় করাচ্ছেন, তা ভবিষ্যতে আপনাকে অনেক গুণ বেশি আয় এনে দিতে পারে। ঋণ একসময় শেষ হয়ে যাবে, কিন্তু সেই সম্পত্তি বা ব্যবসা আপনাকে দীর্ঘদিন ধরে আয় এনে দেবে। কিন্তু খারাপ ঋণ কোনগুলো হয়? যেগুলো বিলাসিতার জন্য নেওয়া হয়, যেগুলো নিজের ভোগ বিলাসের জন্য নেওয়া হয়, যেগুলো শুধু নিজের আরাম আয়েসের জন্য নেওয়া হয়, এগুলোকে বলা হয় অবক্ষয়মান ঋণ। বিয়ের জন্য নেওয়া ঋণ, গাড়ির জন্য নেওয়া ঋণ, অথবা এমন অনেক জিনিসের জন্য নেওয়া ঋণ যেখানে সেই জিনিসগুলো না নিলেও চলতো, কিন্তু আপনি কোনো আবেগের বশে ঋণ নিয়ে ফেললেন। এগুলো সব খারাপ ঋণের মধ্যে পড়ে। একটি ঋণ শোধ করার জন্য আরেকটি ঋণ নেওয়া, এটাও খারাপ ঋণের মধ্যে পড়ে। এখন প্রশ্ন হলো, এর কারণ কি কি? কারণ মূলত 3টি স্তরে কাজ করে। প্রথম স্তর হলো জ্যোতিষশাস্ত্রের স্তর। এখানে সবচেয়ে আগে আসে গ্রহ। গ্রহের মধ্যেও বিশেষ করে বুধ গ্রহ। যদি বুধ গ্রহ খারাপ থাকে, তাহলে মানুষ সঠিকভাবে না বলতে পারে না, ভুল জায়গায় হ্যাঁ বলে দেয়, আর সেই কারণেই সে ঋণের ফাঁদে পড়ে যায়।
যদি বুধ খারাপ থাকে তাহলে মানুষ ভাবতে শুরু করে আজকের দিনটা পার করার জন্য ঋণ নিয়ে নি, এই পেমেন্টটা এখনই মিটিয়ে দিই, আগামীকাল কি হবে পরে দেখা যাবে। যখন এই ধরনের ভাবনা আসতে শুরু করে তখন বুঝে নিতে হবে যে সে ঋণের ফাঁদে পড়ে গেছে। কারণ সে আয় বাড়ানোর কথা ভাবেনি, সে ভাবেনি এত বড় ঋণ কিভাবে শোধ করবে। কোনো এক মায়া বা মরীচিকার মধ্যে পড়ে সে ঋণ নিয়ে ফেলে, তারপর সেই ঋণ শোধ করার জন্য আবার আরেকটা নতুন ঋণ নিতে হয় তাকে। এটাই বুধ গ্রহের খারাপ থাকার লক্ষণ। কারণ বুধ খারাপ থাকলে মানুষ জিনিসগুলোকে সঠিকভাবে বিশ্লেষণ করতে পারে না, সে ঠিকভাবে বিচার বিবেচনা করতে পারে না। বুধের তৃতীয় বড় সমস্যা কি হয় জানেন? নিজের নাম বাঁচানোর জন্য ঋণ নেওয়া। সে ভাবে আমার সুনাম যেন নষ্ট না হয়, মানুষ যেন আমার সম্পর্কে খারাপ না ভাবে, এই কারণে সে ঋণ নিয়ে ফেলে। কিন্তু সে ভাবে না যে আজ যদি শুধু নাম নষ্ট হয় তাহলে শুধু নামই নষ্ট হবে, কিন্তু যদি ঋণ নিয়ে ফেলে তাহলে পুরো জীবনটাই নষ্ট হয়ে যেতে পারে, এমনকি আগামী প্রজন্মের জীবনও নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু মানুষ সেটা ভাবতে পারে না, কারণ সে নিজের মনে একটা ভুয়ো ইমেজ তৈরি করে রেখেছে। সে ভাবে পৃথিবী তাকে হয়তো এইভাবেই দেখে, আর সেই কাঙ্ক্ষিত ইমেজকে বাঁচানোর জন্য সে ঋণ নিয়ে ফেলে। এগুলো সবই বুধ গ্রহ খারাপ থাকার লক্ষণ। বুধ গ্রহ জন্মকুণ্ডলিতে নিজের অবস্থানের কারণে খারাপ হয়ে যেতে পারে, বাড়ির বাস্তুদোষের কারণেও বুধ খারাপ হতে পারে। আরো অনেক কারণ থাকতে পারে যার জন্য বুধ খারাপ হয়। এখানেই দ্বিতীয় স্তরে আসি, বাড়ির বাস্তু। আপনার বাড়ির বাস্তুতে যে উত্তর দিক আছে সেটাই ঋণ বাড়ার জন্য সবচেয়ে বড় দায়ী দিক। উত্তর দিককে বলা হয় কুবেরের দিক। কুবের মহারাজ হলেন ধন সম্পদের ভান্ডারী। যদি উত্তর দিক খারাপ থাকে তাহলে প্রথমেই ভগবান কুবের অসন্তুষ্ট হন, আর উত্তর দিক খারাপ হলে আপনার বুধ গ্রহ দুর্বল হয়ে যায়। আপনার বাড়িতে যদি তুলসী গাছ টিকে না থাকে এবং বারবার শুকিয়ে যায় তাহলে বুঝবেন বুধ খারাপ। আপনার বাড়িতে যদি ছোট ছোট ক্যাকটাস গাছ থাকে তবুও আপনার বুধ ক্ষতিগ্রস্ত হয়। যদি আপনার বাড়ির সিঁড়ি নোংরা থাকে, ভাঙা থাকে, অথবা সিঁড়ির নিচে স্টোরেজ বা টয়লেট থাকে তাহলে বুঝবেন বুধ খারাপ। আপনার বাড়িতে যদি বুধ সম্পর্কিত আত্মীয়রা কষ্টে থাকে, যেমন বোন, মাসি, পিসি বা মেয়ে, তাহলেও বুঝবেন বুধ খারাপ। এগুলো সবই বুধ খারাপ থাকার লক্ষণ। আরো একটি কারণ আছে, যাদের জন্মকুণ্ডলিতে বুধ প্রথম থেকে চতুর্থ ঘরের মধ্যে থাকে এবং তারা যদি বাড়িতে সবুজ রঙের পর্দা বা সবুজ রং বেশি ব্যবহার করেন তাহলে বুধ আরো খারাপ হয়ে যায়। এগুলো সব এমন একটি প্রণালী যা জীবনে ঋণ বাড়িয়ে দেয়। যদি এই ধরনের জিনিস আপনার বাড়িতে থাকে তাহলে বুঝবেন আপনি নিজেই জীবনে ঋণকে আমন্ত্রণ জানাচ্ছেন। বাস্তু দোষের মধ্যে আরেকটি বড় সমস্যা আছে, সেটি হলো আপনার বাড়ির পশ্চিম দিক। এই দিক আপনার আয় ব্যয়ের সঙ্গে সম্পর্কিত। যে দিক আপনার আয় বাড়ানোর কথা, যদি সেই দিকই খারাপ হয়ে যায় তাহলে আয় বাড়বে না। আর যখন আয় বাড়বে না তখন খরচ মেটানোর জন্য মানুষকে ঋণ নিতেই হবে। তাই আপনার বাড়ির পশ্চিম দিকেও খারাপ হওয়া উচিত নয়। এবার আমি বলছি খারাপ বলতে কি বোঝাচ্ছি। উত্তর দিক হলো জলতত্ত্বের দিক। যদি সেখানে আগুনের উপাদান থাকে, যেমন রান্নাঘর বা লাল রঙের পর্দা, তাহলে উত্তর দিক খারাপ হয়ে যায়। উত্তর দিকে টয়লেট থাকলেও তা খারাপ প্রভাব ফেলে। পশ্চিম দিকেও টয়লেট থাকলে সমস্যা হয়। কিন্তু পশ্চিম দিক সবচেয়ে বেশি খারাপ হয় যখন সেখানে ভুল রং ব্যবহার করা হয়। যেমন কমলা রং পশ্চিম দিকের জন্য অত্যন্ত ক্ষতিকর। পশ্চিমে কমলা রং ব্যবহার করা একদমই উচিত নয়। পশ্চিমে হলুদ বা সোনালী রঙও ব্যবহার করা উচিত নয়। এর পরিবর্তে সেখানে ধূসর অর্থাৎ গ্রে অথবা ক্রিম
রং ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। আরো একটি বড় সমস্যা হয় যখন মানুষ বাড়ির উত্তর বা পশ্চিম দিকে আবর্জনা জমিয়ে রাখে, যেমন পুরনো কাঠ, বেঁচে যাওয়া টাইলস, পুরনো রঙের কৌটো অথবা বিদ্যুতের পুরনো জিনিসপত্র। আমরা এগুলো এইভাবেই রেখে দিই, কখনো না কখনো আবার কাজে লাগবে বলে। কিন্তু যতদিন এগুলো পড়ে থাকবে, ততদিন এগুলো আপনার জীবনে অনেক বেশি আর্থিক ক্ষতি করে ফেলবে। এটা আসলে একটি লক্ষণ যে মানুষ সঠিকভাবে জিনিসের মূল্যায়ন করতে পারে না। এবার বলি নর্থ ওয়েস্ট, অর্থাৎ উত্তর পশ্চিম দিকের কথা। এই দিকটা এমন একটি দিক যা আপনার লেনদেনকে প্রভাবিত করে। আপনি দুনিয়ার সঙ্গে কিভাবে লেনদেন করেন, আপনি কি নিজের দেওয়া কথা রাখতে পারেন, কিংবা আপনি কি টাকার প্রতিশ্রুতি পূরণ করতে পারেন, আপনার দেওয়া চেক কি ব্যাংকে পাস হয়, আপনার ব্যাংকিং কি ঠিকভাবে হয়, মানুষের সঙ্গে আপনার যে টাকার লেনদেন থাকে সেখানে আপনি কি সৎভাবে দাঁড়াতে পারেন। এই সমস্ত শক্তি উত্তর পশ্চিম দিক দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখন যদি উত্তর পশ্চিম দিকে আপনি কেতুর সঙ্গে সম্পর্কিত জিনিস রেখে দেন, যেমন কালো সাদা কোনো জিনিস, অথবা সেই জায়গার মেঝে যদি কালো সাদা হয়, তাহলে সেটি উত্তর পশ্চিম দিককে খারাপ করে। যদি আপনার বাড়ির পাইপ বা কল থেকে জল লিক করে, অথবা বাড়ির জলের সংযোগস্থল থেকে যদি জল পড়তে থাকে, তাহলেও উত্তর পশ্চিম দিক খারাপ হয়। যদি আপনার বাড়ির ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকে, যদি সেখানে ব্লকেজ হয়ে থাকে, তাহলেও উত্তর পশ্চিম দিক ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে আপনার মানি ম্যাটার্স প্রভাবিত হয়। আর যখনই মানি ম্যাটার্স প্রভাবিত হয়, তখন সেই ক্ষতি অনেক সময় ঋণের রূপে সামনে আসে। আমি আশা করি আমার কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি। কিন্তু আমার কথা মন দিয়ে শুনবেন, কারণ যে মানুষ ঋণের ফাঁদে পড়ে যায়, সে শুধু নিজের জীবনেই কষ্ট করে না, বরং তার আগামী প্রজন্মের জীবনও নষ্ট করে দেয়। তারপর আর কিছুই থাকে না। যার কাছে আপনার ঋণ আছে, আপনি যেন তার জন্যই কাজ করতে শুরু করেন, আপনি যেন তার দাস হয়ে যান। এই কথাটা মনে রাখবেন। এবার তৃতীয় এবং শেষ স্তরের কথায় আসি। এরপরে আমি উপায় বা রেমেডি দিয়ে শেষ করব। তৃতীয় স্তর হলো আপনার জন্মকুণ্ডলিতে বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি, এই তিনটি রাশি খুব গুরুত্বপূর্ণ। আপনার জন্মকুণ্ডলীর যে ঘরে এই রাশিগুলো থাকে, সেই ঘরগুলো আপনার জীবনে ঋণ বাড়া বা ঋণ পড়ার জন্য দায়ী হয়ে যায়। ধরুন আপনার জন্মকুণ্ডলীতে বৃষ রাশি পঞ্চম ঘরে আছে, তাহলে আপনার জ্ঞানই আপনার জন্য অর্থকে সঠিকভাবে ব্যবহার করার মাধ্যম হয়ে উঠবে। ধরুন আপনার জন্মকুণ্ডলীতে কন্যা রাশি দশম ঘরে আছে, তাহলে যতক্ষণ না আপনি আপনার কাজে পুরোপুরি ডুবে যাচ্ছেন, ততক্ষণ আপনার ঋণ কমবে না। আপনার জীবনে আরাম করে উপার্জনের সুযোগ নেই, আপনাকে কঠোর পরিশ্রম করতেই হবে। ধরুন আপনার জন্মকুণ্ডলীতে মকর রাশি তৃতীয় ঘরে আছে, তাহলে যতক্ষণ না আপনি কোনো দক্ষতা অর্জন করছেন, ততক্ষণ আপনার কাছে অর্থ আসবে না। এই তিনটি রাশি খুবই গুরুত্বপূর্ণ। এগুলোকে ঠিকভাবে বোঝা এবং সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করা খুবই দরকার। যদি আপনি এই রাশিগুলোকে উপেক্ষা করেন, তাহলে বুঝবেন আপনি নিজের জীবনে আর্থিক সমস্যাকে আমন্ত্রণ জানাচ্ছেন, আপনি নিজের জীবনে ঋণকে আমন্ত্রণ জানাচ্ছেন। তাই এই তিনটি স্তর খুব মন দিয়ে বোঝার চেষ্টা করুন। যদি আপনি এগুলোর অনুযায়ী জীবন চালান, তাহলে ঋণের সাহস হবে না আপনার জীবনে টিকে থাকা। এখন আসি উপায় বা রেমেডির কথায়। আপনার জন্মকুণ্ডলীতে কোথায় কোথায় সমস্যা আছে, যদি সেই অনুযায়ী উপায় করা যায়, তাহলে ফল খুব দ্রুত পাওয়া যায়। তবুও কিছু সাধারণ উপায় আছে, সেগুলো শুনুন। সবচেয়ে প্রথম উপায় হলো সঠিক সময় নির্বাচন করা। কিভাবে? যে সময় অনুযায়ী আপনি ঋণ নেবেন বা ঋণ শোধ করবেন। ঋণ নেওয়ার ক্ষেত্রে সপ্তাহের প্রায় সব দিনই এড়িয়ে চলুন, শুধু বুধবার ছাড়া।
বুধবার নেওয়া ঋণ খুব দ্রুত শোধ হয়ে যায়। এছাড়া অন্য দিন যদি ঋণ নেন, শনিবারের ঋণ অনেক দীর্ঘস্থায়ী থাকে। বৃহস্পতিবার নেওয়া ঋণ উন্নতি আসে না। শুক্রবার নেওয়া ঋণ অপ্রয়োজনীয় কাজে খরচ হয়ে যায়। রবিবার সাধারণত ছুটির দিন, তাই সেদিন সাধারণত ঋণ নেওয়া বা দেওয়া হয় না। সোমবার নেওয়া ঋণ মানসিক চাপ বাড়িয়ে দেয়। আর মঙ্গলবার নেওয়া ঋণ খুব জটিল হয়ে যায় এবং সহজে শেষ হয় না। তাই যদি কখনো ঋণ নিতেই হয়, ব্যাংক থেকে ডিসবার্স করাতেই হয়, অথবা কারো থেকে টাকা ধার নিতেই হয়, তাহলে চেষ্টা করুন বুধবার দিনটি বেছে নেওয়ার। বুধবার নেওয়া ঋণ দ্রুত শেষ হয়ে যায়। এবার আসি ঋণ শোধ করার দিনের কথায়। ঋণ শোধ করার জন্য মঙ্গলবার দিনটি বেছে নিন। যদি ব্যাংকে আপনার ইএমআই অন্য কোনো দিনে নির্ধারণ থাকে, তাহলে আপনি একটি ইএমআই আগে থেকে দিয়ে নিজের অ্যাকাউন্ট থেকে মঙ্গলবার দিনটি ডেবিট করাতে পারেন। যদি কাউকে হাতে টাকা দিতে হয় অথবা চেক কাটতে হয়, তাহলে মঙ্গলবার দিনই করুন। মঙ্গলবার যেটুকু ঋণ শোধ করবেন সেটা আর বাড়বে না। এটা আপনি নিজে পরীক্ষা করে দেখতে পারেন। এটি খুবই সহজ এবং অত্যন্ত কার্যকর একটি উপায়। এবার বলি দ্বিতীয় উপায়, যা গ্রহের সঙ্গে সম্পর্কিত। যখন বুধ খারাপ হয়ে রাহুকে প্রভাবিত করে, তখন মানুষের ইচ্ছা শক্তি খারাপ হয়ে যায়। মানুষ তখন আসলে ঋণ শোধ করতেই চায় না, সে অজুহাত খুঁজতে থাকে। আবার যখন খারাপ বুধ শনি গ্রহকে প্রভাবিত করে, তখন মানুষের মধ্যে সেই বুদ্ধি বা সচেতনতা থাকে না, আর সেই মানুষ নিজের ভুলের কারণে ঋণের ফাঁদে পড়তে থাকে। যখন খারাপ বুধ শুক্র গ্রহকে প্রভাবিত করে, তখন মানুষ ভোগ বিলাসী ডুবে যায়। নেশা, বিলাসিতা, অপ্রয়োজনীয় খরচ এসবের কারণে তার ঋণ বাড়তেই থাকে। আর যখন খারাপ বুধ কেতুকেও প্রভাবিত করে, তখন মানুষ সঠিকভাবে বিচার করতে পারে না, সে খুব বেশি সুদের ঋণ নিয়ে ফেলে। এমন মানুষের কাছ থেকে ঋণ নিয়ে ফেলেন যার কারণে তার জীবন দুর্বিষহ হয়ে যায়। এইভাবে বুধ অন্য গ্রহগুলোকেও প্রভাবিত করে, তাই সবার আগে এই বুধ গ্রহকে ঠিক করা খুব জরুরি। যদি আপনি ঋণের সমস্যায় জড়িয়ে থাকেন, তাহলে মঙ্গলবার রাতে সবুজ মুগ ডাল ভিজিয়ে রাখুন, আর বুধবার সকালে সেই ডাল পাখিদের খেতে দিন। সবুজ ডাল বুধ গ্রহের সঙ্গে সম্পর্কিত, আর পাখিরা বুধের সঙ্গে সম্পর্কিত। বুধের জিনিস বুধের মাধ্যমেই দান করলে বুধের গুণাবলী আরো শক্তিশালী হয়, আর তখন ঋণ দ্রুত কমতে শুরু করে। এবার আসি রাহু গ্রহকে ঠিক রাখার উপায়। ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম, রাহু এমন একটি গ্রহ যা অনেক সময় ইচ্ছাকৃতভাবে ঋণ শেষ হতে দেয় না। রাহুকে নিয়ন্ত্রণ করা হয় মঙ্গল গ্রহের মাধ্যমে। একটি শুকনো নারকেল আপনারা নেবেন, নারকেলের গোলা, এবং 100 গ্রাম মতো গুঁড়ো চিনি নেবেন। তারপর নারকেলটির গোলাটির মধ্যে একটি ছোট গোল ছিদ্র করে তার মধ্যে পুরো গুঁড়ো চিনিটাকে ভরবেন। এরপর যে কোনো অশ্বত্থ গাছের নিচে মাটির মধ্যে ঢুকিয়ে দেবেন, যাতে পিঁপড়ে পোকামাকড় খেতে পারে। এটি রবিবার ছাড়া যে কোনো দিন করুন। তারপর দেখবেন কিভাবে এমন সুযোগ তৈরি হয়, এমন পরিস্থিতি তৈরি হয় যা আপনাকে ঋণ মুক্ত হওয়ার পথ তৈরি করে দেয়। খুব দ্রুত আপনি এই ঋণের জাল থেকে বেরিয়ে আসবেন। শুধু মনে রাখবেন, ঋণ তখনই বিপদ হয়ে ওঠে যখন আমরা তাকে সময় মতো গুরুত্ব দিই না। সঠিক জ্ঞান এবং সঠিক সিদ্ধান্তই পারে আপনাকে ঋণের বোঝা থেকে মুক্ত করতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ রেগুলার যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো যদি এই ভিডিওটার প্রয়োজন হয়, তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।